ভূতের ভয়। তোমরা শুনছো রাতের ভয় 6 নম্বর বেশি। শুরু করা যাক। 30 বছর আগেকার কথা, 24 পরগনা জেলার বড়াল গ্রামে আমাদের এক বন্ধু ছিল। তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশের বাড়িতে। অজয়, সুশান্ত এবং আমি। এখনকার বড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনও বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন। আমি একটিও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখা এটাকে তখন কোনো গ্রাম নয়, এটাকে দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখানে গিয়ে বিকালের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোনো রাজা মহারাজার ছিল বোধ হয়, কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসে অযোগ্য তো বটে। বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতরে কবে কোন মাঙ্গাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিল তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার তার পূর্বের রূপ ফিরে পাবে। ছাদের আলস্যের প্রতি কার্নিশ এখনও অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়িটি কিন্তু ধ্বংসস্তূপ নয়, পরিত্যক্ত বাড়ি, দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখ চেয়ে পায়ে পায়ে সেদিকে এগোতে বাধা দিল কমলেশ। হাত ধরে বলল, আর নয় বন্ধু, আর এগিয়েও না। কেন? বাড়িটায় একটু বদনাম আছে। সে তো সব বাড়ি থাকে, যেখানে যত পোড়া বাড়ি আছে সবেরই বদনাম। তাই বলে এমন চমৎকার বাড়িটাতে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না? কেউ ঢোকে না বাড়িতে। কেন? ভূতের ভয়ে? ওই বাড়ির ভেতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে? ঠিক তাই, ভূতে এসে গলা টিপে মারবে কি না জানি না, তবে ভূতের বাড়ি ওটা। ভূতের বাড়ি? আমরা হো হো করে হেসে উঠলাম। এরপর যা হয়ে থাকে সচরাচর এক্ষেত্রেও তাই হলো। কমলেশ একটু উত্তেজিত হলো না, বরং হেসে বলল, দেখ ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না, ভাবিস কুসংস্কার আসন্ন, কিন্তু দুপে জীব বুঝি এগুলো। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যে নয়। সাহস থাকলে পরীক্ষা করে দেখিস। অবশ্যই পরীক্ষা না করাটাই ভালো, কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে 2-1জন পরীক্ষা করতে গেছে, তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এখনও ওর মুখোমুখি হয়নি। অজয় বলল, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই হোক, যে গ্রামেই যায়, পোড়া বাড়ি দেখলে শুনি ভূতের উপদ্রবের কথা। মাঠের মাঝখানে বেলগাছ থাকলে শুনি সে গাছে নাকি ব্রহ্মদৈত্য আছে। আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পায় এর পাড়ে রাত দুপুরে ভূত ঘোরে। যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চায়। কাজেই এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই। তাই ভাবছি তোদের দেশের এই পোড়া বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার পরখ করে দেখাই যাক। কমলেশ বলল, না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমি বললাম, খুব রেগেছিস মনে হচ্ছে। রাগের কি আছে? সুশান্ত বলল, বেশ তো, আমরা কোনো পরীক্ষা চাই না, শুধু গোয়ার তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গে অত্যন্ত আমাদের পরিচয় করিয়ে দে। কমলেশ এবারে আমতা আমতা করতে লাগলো। সুশান্ত বলল, তার মানে এমন কারো নামও তোদের জানা নাই যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে অথচ
অত বড় বাড়িতে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতের ঘাঁটি করে রেখেছিস তোরা? আমি বললাম, আজ রাত্রেই এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল, দোহাই, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দিয়ে আনন্দ করে যা, পরে যখন হোক, যেদিন হোক আসবি। কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করব তোদের। বেশ, তাই হবে। নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আরও একবার এখানে আসবো আমরা, তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে এখন। আমরা আর ওই ভুতুরে বাড়ির দিকে না এগিয়ে অন্য পথে ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের বাড়িতে এসে হাজির হলাম আমরা। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলো আমাদের মতলব শুনে। সবাই অনেক করে বোঝালো এই কাজে ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না। যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি 3 বন্ধু এসে হাজির হলাম সেই পোড়া বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে, দেখ ভাই, আমি ওইসব পরীক্ষা নিরীক্ষা ব্যাপারে নেই। ও বাড়ির ঘটনার কথা আমরা আগেই জানি, কি হয় না হয় সেটা আমাদের অজানা নয়। কাজে জেনে শুনে বিষপান আমি করব না। তবে তোরা যেতে চাইছিস যা, কেউ যদি নিজে থেকে মরতে চায় তাহলে কার কি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারে? এই কথা মতোই আমরা এলাম। ঠিক হলো, এক রাত এই পোড়া বাড়ির থেকে পরের দিন সকালে ফিরব। তবে আমাদের এই থাকাথাকিতে কোনো বাজি টাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সততার। অর্থাৎ আমরা অলৌকিক কোনো কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না। আবার সত্যি সত্যি যদি কোনো রোমহর্ষক ঘটনার সম্মুখীন হয় তাহলেও রণে ভঙ্গে দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধও করব না। আসলে আমাদের এই থাকাথাকির ব্যাপারটা ছিল চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ থেকে স্থানীয় লোকেরা অনেক বারণ করলেন, কিন্তু আমরা কিছুই শুনি না। সবাই বললেন, কি দরকার ভাই, সুখে থাকতে ভূতে কি লোবার? ভূত না থাকবো, গুন্ডা বদমাস তো আছে। অযথা গুয়ারতুমি করতে গিয়ে কেন বেঘোরা মরবেন? তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। এই বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটি কখনো এমনভাবে পড়ে থাকতো? আমরা কিন্তু কারোর কথাতেই কর্ণপাত করলাম না। যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম। তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে এলাম না। দিব্যি সে পোড়া বাড়ির ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। মাঝে মাঝে ভয় করছিল, তা নয়, ভয় ছিল সাপের। হাজার হলেও বহুদিনের পোড়া বাড়ি, তবুও আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বনিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্যের তালিকায়, আর ছিল চা তৈরির সরঞ্জাম। তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না, তাই প্রচুর শুকনো নারকেল পাতা এনে রেখেছিলাম। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি কখন সন্ধ্যা হবে, কখন ভূত আসে। দেখতে দেখতে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত 12টা, কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, অর্থাৎ গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা, খ্যালখ্যাল করে হাসা, হেরিকেনের আলো নিভিয়ে দেওয়া, গায়ে ঘাস ছুঁড়ে মারা, কিছুই করলো না। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করলো না কেউ। শুধু ভূত কেন, একটা শিয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। রাত তখন 1টা, তখন কারো কোনো অস্তিত্ব নেই। ইতিমধ্যেই 2 রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটানোর জন্য এবং একঘেয়েমি হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকেলে পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি। এমন সময় কোথা থেকে হঠাৎ আধ পাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে। ওর হাতে একটা কলাইয়ের মগ,
সে এগিয়ে বলল, আমাকে একটু চা দেবেন দাদাবাবু? আমি বললাম, কে বাবা তুমি? লোকটা ফিক করে হেসে বলল, আমি ভূত। ভূত। তবে আর বলছি কি, যাকে দেখব বলে তোমরা এসেছো আমিই সেই। কেমন দেখছো? ভালোই। তা বাবা, ভূতি যদি তুমি হবে তো এরকম ছিঁড়ি কেন তোমার? হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখ, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীরে দেখা যাবে, অর্ধেক অদৃশ্য থাকবে। তবেই তো। লোকটি হেসে অস্থির হয়ে বলল, তবেই তোমরা ভূত দেখেছ। ও এখানে নেই, বুঝলে? ভূত থাকে গল্পের বইতে। যাক, এখন আমাকে এক কাপ চা দাও দেখিনি। আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকে একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েস করে চা খেতে খেতে বলল, মেজাজ এসে গেল। কতদিন যে এমন চা খাইনি। ভাগ্যিস তোমরা এসেছিলে। আর একটু দেবো? না থাক, যাচ্ছিলাম এই পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঢুকে পড়লাম। কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এই দেখো, ভূতেরা তো রাত বিরাতেই যায় আসে গো। তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা। বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটা। অজয় বলল, এ কি, তুমি চলে যাচ্ছ? যাবো না তো কি বসে থাকবো? আমার এখন অনেক কাজ। বেশ মজার লোক তো তুমি, যে গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো। একটু বস, গল্প সল্প করি। না রে ভাই, বসবার সময় নেই। লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছে পর্যন্ত গেল। অজয় বলল, শোনো। লোকটি বলল, যাওয়ার সময় পিছু ডাকো কেন? সুশান্ত বলল, আরে শোনোই না, একটা কথা বলি। লোকটা ফিরে এসে বলল, নাও, কি বলবে বলো। আমরা তো এই বাড়িতে এসে ভূত দেখতে। তা তুমি যখন বলছো তুমিই ভূত, তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাবে না বাবা? লোকটি হেসে বলল, কি ছেলে মানুষই করছো তোমরা রাত দুপুরে? যাও, ঘরের ছিলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও গে। বলেই কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল লোকটা। আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারের বাইরে গিয়ে হঠাৎ মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে কখনো নাচতে নাচতে গ্রামের দিকে চলে গেল। রাত 2টো। পাশের একটা বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে টানা ঝাপটে বারবার পাক খেতে ঘুরতে লাগলো। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। তারপর আমাদের তাড়া খেয়ে আরও এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত 3টে। আমরা আর একবার চা খেলাম। ভোর 5টে। সবে আলো ফুটফুট করছে। গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত, না এলো কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তি নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম। শুধু শুধু এই গোয়া ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো নয়। মাঝখান থেকে মশার কামড় খেলাম, ঘুম হলো না, শরীরও খারাপ হলো, যত সব। দেখতে দেখতে ভোর হলো। আমরা তল্পি তল্পা গুটিয়ে পোড়া বাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের 2-4 জন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এইদিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতে অবাক, এও কি সম্ভব? এই ছিল বন্ধুরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বড়ালের সেই রাত। এটি একটি খুবই মজার এবং ভৌতিক ঘটনা। খুবই আমার ভালো লেগেছে গল্পটি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমার সেই সব বন্ধুদের সাথে যারা ভূতের গল্প বা সত্যি ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে। আমি প্রত্যেক বুধবার
ঠিক রাত 10:30টায় একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আসি, বা লেখকের লেখা সত্যি ভৌতিক গল্প। আবার ফিরে আসছি পরের বুধবার ঠিক রাত 10:30টায়।